নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণী ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সেট, কান্দি রাজ এমসি গার্লস হাই স্কুল। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তপনের হাত আছে কথাটির অর্থ হলো অপশান ক্ষয়ে ভাষার দখল। 1.2 পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ কী? অপশান ক্ষয়ে তুষার। 1.3 যার পোশাকের নাম স্টাইলাস। কার পোশাকের নাম? অপশান কয়ে ব্রোঞ্জের শলাকার। 1.4 এই কলমে লেখা যায় না। রেখাঙ্কিত পথটি হল অপশান গয়ে করণ কারকে এই বিভক্তি। 1.5 আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। নিম্নরেখা পথটি অপশান ঘয়ে সম্বন্ধ পথ। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখ। 2.1 আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার জীবনের কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর তপনের আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তা মার কথা মতো সন্ধ্যা তারা পত্রিকা প্রকাশিত নিজের গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইন তার অপরিচিত। ওই দিনটি তার সবচেয়ে দুঃখের দিন। 2.2 দাগে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? উত্তর আফ্রিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যুগান্তের কবির কণ্ঠে সভ্যতার শেষ পূর্ণবাণীটি হওয়া উচিত ক্ষমা করো। 2.3 দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুজন সাহিত্যিকের ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল। 2.4 শূন্য বিভক্তি বলতে কী বোঝো? উত্তর যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নাম পদে পরিণত করে এবং অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। 2.5 প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর যে কর্তা অন্যের উদ্যোগে বা পরিচালনায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, কাজ করে হবে। বুঝতে পেরেছো? 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল? জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র এখান থেকে শুরু করবে, দিয়ে অলৌকিক ঘটনা বলে মনে হয় এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 দাগে আমাদের ইতিহাস নেই, কে কেন এ কথা বলেছেন? শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়, অর্থাৎ শঙ্খ ঘোষ এখান থেকে শুরু করে তারপরে হারানো শিকড় ছেঁড়া জাতি এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে? বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এইভাবে তপনের নিমিলিত জ্ঞানচক্ষুর প্রকৃত উন্মিলন ঘটে এতটা পর্যন্ত লিখবে। 4.2 হায় ছায়াবৃত্তা। ছায়াবৃত্তা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখান থেকে শুরু করো, বিশ্বকবি থেকে। পরপর উত্তরটি দেখো, সুন্দর করে লেখা আছে। বুঝতে পেরেছ? দম্ভে উপেক্ষিত ছিল এতটা পর্যন্ত লিখবে। অথবা অসুখী একজন কবিতায় বিশ্বশান্তির বার্তা নিহিত আলোচনা করো। সারা বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ যুদ্ধ চায় না, এখান থেকে শুরু করো সারা বিশ্বের। পরপর লিখে নাও। তারপরে সেই মেয়েটি মৃত্যু না হওয়ার মধ্যে বিশ্বশান্তির বার্তা, এখান থেকে আবার শুরু করো, দিয়ে ছড়িয়ে দিয়েছেন এতটা পর্যন্ত লিখো। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
5.1 আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, সব 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 এর পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। লক্ষ্য করো, হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখক শ্রীপান্ত। হারিয়ে যাওয়া, এখান থেকে শুরু করো, পরবর্তীটি দেখে নাও। অবলুপ্তির কারণ, লেখকের মতামত। একই সঙ্গে আশ্চর্য আতঙ্কিত হয়েছেন, এত পর্যন্ত লিখবে। 5.2 কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। লক্ষ্য করো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটিতে এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখে নাও। লেখকের শৈশব ও কলম, লেখকের কল্পনা, বর্তমান পরিস্থিতি, দুর্বলতা ও একাত্মতা প্রকাশ করেছেন, এত পর্যন্ত লিখবে। 6 দাগে কম করে 150 শব্দে যে কোনো একটি উত্তর দাও। 6.1 শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। ক্ষিতিশ সিংহের এই উক্তিটিতে তার কিরূপ মানসিকতা ফুটে উঠেছে। উত্তর, মতিনন্দী রচিত কোনি উপন্যাসের 2য় পরিচ্ছেদে ক্ষিতিশ সিংহ এই প্রবাদ বাক্যটি উল্লেখ করেছেন। সংযমী ও নিয়ন্ত্রক, এই বাক্যের মাধ্যমে মধ্যবয়সী মানুষটির শরীর ও মন সম্পর্কে অপূর্ব সংযম ও নিয়ন্ত্রণের ছবি স্পষ্ট হয়ে ওঠে। মানুষটি প্রতিদিন শরীরচর্চা করতেন, নিজেই স্পষ্ট বলেছেন, খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে। শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন মানুষটি বাড়িতেও তার এই আদর্শ মেনে চলতেন। তার সংসারে খাওয়ার আয়োজন ছিল সামান্যই। সিদ্ধ খাবারে আগ্রহী ক্ষিতিশ মনে করতেন, বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য ভালো থাকবে না, তাই প্রায় সব কিছু কুকারে সিদ্ধ করেই তিনি খেতেন। তার মতে খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ খাবার খেলে। ক্ষিতিশ সিংহের স্ত্রী প্রথম দিকে এই অব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং রান্নায় মশলা ব্যবহারের চেষ্টা করেছিলেন, কিন্তু গোয়ার ক্ষিতিশের তেজের কাছে তাকে হার মানতে হয়। শরীরচর্চা ও সংযম পালনে মনকে নিয়ন্ত্রণে রাখবে বলে ক্ষিতিশ মনে করতেন। 6.2 লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছেড়ে বেরোতেই হবে। এই উপলব্ধির কারণ কোন উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, চলিত গদ্যে অনুবাদ করো। 7 দাগে রয়েছে, ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইনয়ার্ড, হি সো দ্য রিপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, হি jumped but did not reach it because they were beyond his reach. উত্তর, একদিন একটা শিয়াল আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি দেখলেন একটি লতা তা থেকে পাকা আঙুর ঝুলছে। সে ঝাঁপ দিল, কিন্তু পৌঁছালো না, কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।